হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে মক টেস্টের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 8। এর আগে আমাদের টোটাল 7টা কিন্তু মক টেস্ট হয়ে গেছে, আর 52টা কিন্তু জেনারেল সায়েন্সের উপরে ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখুনি, ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো ফিজিক্স থেকে কি দিয়েছে, যে একটি আয়নার সামনে একটি বস্তু 2 মিটার দূরত্বে রাখা হয়েছে। যদি আয়নাটি সমতল হয় তবে প্রতিবিম্বের দূরত্ব কত? দেখো এই অঙ্কটা কিন্তু পড়ে তোমাদেরকে বুঝতে হবে। এখানে এই যে শব্দটা আছে সমতল, এই সমতল শব্দটাই কিন্তু তোমাকে হিন্ট দিচ্ছে। সমতল মানে কি? সমতল দর্পণ মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে প্লেন মিরর, ঠিক আছে। দেখো এখানে যে প্লেন মিরর, এটাই কিন্তু তোমাদেরকে হিন্ট। মনে রাখতে হবে, যদি কোনো তোমার সমতল দর্পণের প্রতিবিম্ব তৈরি হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন তৈরি হয়? মনে করো এটা একটা সমতল দর্পণ, আর আমি এই যে বস্তুটা মনে করো এখানে আছে, এটাকে আমি কত মিটার দূরত্বে রেখেছি? এটাকে মনে করো আমি তোমার হচ্ছে 2 মিটার দূরত্বে রেখেছি, ঠিক আছে। তাহলে মনে রাখবে, সমতল দর্পণের ভেতরে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও কিন্তু তোমার 2 মিটার দূরত্বেই তৈরি হবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 মিটার দূরত্বেই কিন্তু তৈরি হবে। এটা কিন্তু কেবলমাত্র সমতল দর্পণ যেটা থাকে, সেই সমতল দর্পণের ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে কোনটি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে। অর্থাৎ যে কারেন্ট থেকে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, কারেন্ট এনার্জি থেকে, বা আমরা বলতে পারি যে ইলেকট্রিসিটি থেকে কি করে, ইলেকট্রিসিটি থেকে মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন করে। তো সেটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে মোটর থাকে, আমাদের সকলের বাড়িতেই কিন্তু মোটর থাকে। তো সেই মোটর কিন্তু কি করে, মোটর কিন্তু বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, যে শব্দের তীব্রতা কোন এককে পরিমাপ করা হয়? হার্জে, ডেসিবেলে, নাকি তোমার ওয়াটে, নাকি নিউটন? দেখো যে 4টে ইউনিট আছে, 4টেই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা প্রত্যেকটাকে ডিসকাস করব। সবার প্রথমে আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে ডেসিবেল, ঠিক আছে। শব্দের যে তোমার হচ্ছে একক বা তীব্রতা, সেটাকে কিন্তু ডেসিবেল বা ডিবিতে কিন্তু মাপা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো হার্জ কিসের একক? হার্জ কিন্তু হয়ে যাচ্ছে যে কম্পাঙ্ক বা যে ফ্রিকোয়েন্সি থাকে, সেই কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক কিন্তু হয়ে যাচ্ছে হার্জ। এবার যদি আমরা নিচে নামি, তাহলে আমরা দেখতে পারবো এখানে ওয়াট আর নিউটন আছে। তো ওয়াট কিসের একক? তো মনে রাখতে হবে ওয়াট কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ারের একক। আর নিউটন কিসের একক? নিউটন কিন্তু হয়ে যাচ্ছে ফোর্স বা বলের একক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, আজকে 4 নম্বর কোশ্চেন, যে একটি লেন্সের ক্ষমতা 2 ডায়োপ্টার হলে তার ফোকাস দূরত্ব কত মিটার হবে? দেখো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, আর এর কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। দেখো লেন্সের ক্ষমতা বা পাওয়ার বের করার যে ফর্মুলা আছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে 1/f। মানে এখানে এফ মানে কি? এখানে এফ মানে কিন্তু হয়ে যাচ্ছে যে ফোকাল লেন্থ যেটা থাকে, সেই ফোকাল লেন্থ। জাস্ট এই ডেটাতে কিন্তু তোমাকে অঙ্কটা করতে হবে। এবার দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু বলেছে লেন্সের ক্ষমতা কত। লেন্সের ক্ষমতা কিন্তু বলেছে 2 ডায়োপ্টার, আর এখানে কিন্তু তোমার হচ্ছে ফোকাস দূরত্ব বের করতে চেয়েছে। তাই তোমাকে কিন্তু কি করতে হবে, তোমাকে ফর্মুলাটাকে একটু অর্গানাইজ করতে হবে। তো অর্গানাইজ করলে আমরা কি পাবো? আমরা কিন্তু পেয়ে যাবো যে এফ ইকুয়ালস টু 1/p, অর্থাৎ যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটাকে কিন্তু তোমাকে নিচে বসাতে হবে। তো এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা থেকে অঙ্কটা করার চেষ্টা করব। তো আমাদের ডাইরেক্ট যে ফর্মুলা যেটা আমরা পেলাম, সেটা কি পেলাম, যে ফোকাল লেন্থ ইকুয়ালস টু কী হয়ে থাকে? ফোকাল লেন্থ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে 1/পাওয়ার। এবার জাস্ট ডেটাগুলোকে পুট করো। তো ফোকাল লেন্থের মতো রাখবো, আর এখানে যে পাওয়ার আছে, পাওয়ার কত বলেছে? পাওয়ার কিন্তু বলেছে 2 ডায়োপ্টার। তো এটাকে এখানে দিয়ে দাও। এবার দেখো 1/2, 1 তোমার হচ্ছে 2 মানে কি? 1/2 মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে 0.5। তাই 0.5 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কত হবে? অপশান এ 0.5 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় কোন শক্তির মুক্তি ঘটে? তাপশক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, নাকি চৌম্বকীয় শক্তি? যে এই যে নিউক্লিয়ার যে ফিউশন আছে, 2 রকমের বিক্রিয়া আছে। একটাকে বলা হয় ফিউশন, আর একটাকে কিন্তু তোমার বলা হয় ফিশন। তো এই যে ফিশন যেটা আছে, এটা কোথায় হয়? এটা কিন্তু যে আমাদের যে পারমাণবিক চুল্লি থাকে, আর আমাদের যে পারমাণবিক বোমা থাকে, সেখানে কিন্তু এই ফিশন টেকনিকটা ইউজ করা হয়। আর যে ফিউশন থাকে, সেই ফিউশন কিন্তু যে বড় বড় নক্ষত্রগুলো হয়ে থাকে, স্টার্সে হয়ে থাকে, এখানে কিন্তু যেটাকে আমরা পারমাণবিক সংযোজন বলে থাকি। তো এটাতে কি হয়? এটাতে কিন্তু প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রচুর পরিমাণে তাপশক্তি কিন্তু নিউক্লিয়ার ফিউশন, বা যেটাকে আমরা পারমাণবিক সংযোজন বিক্রিয়া বলে থাকি, সেটাতে উৎপন্ন হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, ফিজিক্সের নিউমেরিক্যালসের কিছু অঙ্ক আছে, তো আমরা এখানে অঙ্কগুলো করব। কি বলেছে যে একটি 2 কেজি ভরের বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে তার ত্বরণ কত হবে। তো ত্বরণের একটা ফর্মুলা আছে, আমরা জানি এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে অনেক প্র্যাকটিস করেছি। তো ত্বরণ মানে কী হয়ে থাকে, তো সবার প্রথমে তোমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলা কী লিখতে হবে, যে ফোর্স ইকুয়ালস টু কী হয়ে থাকে, ফোর্স ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে mg। আর এখানে mg মানে কি, বা এখানে mg এর পরিবর্তে তুমি এখানে ফোর্স ইকুয়ালস টু ma লিখতে পারো। আমরা যে গ্র্যাভিটি আছে, মানে আমরা যে ত্বরণ আছে, সেই ত্বরণকে আমরা এখানে এ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। ত্বরণকে আমরা এখানে এ দিয়ে ডিনোট করছি। তো এখানে আমাদের বল কত আছে, এখানে কিন্তু আমাদের বল আছে 10 নিউটন, ঠিক আছে। আর এখানে আমাদের যে মাস আছে সেটা কত আছে, সেটা আছে কিন্তু 2 কেজি, আর ত্বরণ আমাদেরকে বের করতে হবে। তো যদি আমরা এইটা দিয়ে এটাকে কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো, এখানে নিউটনটাকে এখান থেকে সরিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পাচ্ছি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 5। আর ত্বরণ কিসে বেরিয়ে থাকে, ত্বরণ কিন্তু সবসময় মিটার পার সেকেন্ড স্কোয়ারে বেরিয়ে থাকে, তাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা দেখি কোথায় আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অপশান যে বি আছে এটাতে কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশানটা আছে, তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো ফর্মুলাটা আমি এখানে আরেকবার লিখছি। ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ফোর্স ইকুয়ালস টু ma, অর্থাৎ বল সমান সমান কিন্তু হয়ে থাকে ভর ইন্টু ত্বরণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 7 দাগের কোশ্চেন, যে একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগ থেকে 5 সেকেন্ডে স্থির হয়, ঠিক আছে। মানে 20 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ডে স্থির হয়, এর মন্দন কত হবে। দেখো এতদিন পর্যন্ত কিন্তু আমরা ত্বরণ বের করা শিখেছি, আজকে কিন্তু আমরা মন্দন বের করা শিখবো, ঠিক আছে। তো মন্দন বের করতে গেলে কী করতে হবে, তো দেখো মন্দন বের করার কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাটা কি, ফর্মুলা কিন্তু তোমার হয়ে যাচ্ছে মন্দনকে, মনে করো এখানে আমরা মন্দনকে এম দিয়ে ডিনোট করছি। তো এম ইকুয়ালস টু কী হবে, এম ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ভি বাই ইউ, ঠিক আছে, ভি মাইনাস ইউ। আর কিন্তু কি হবে, আর কিন্তু এখানে হয়ে যাবে তোমার হচ্ছে সময়, ভি মাইনাস ইউ বাই টি, এটা কিন্তু তোমার মন্দন বের করার ফর্মুলা। এবার তোমাদেরকে জানতে হবে কোনটাকে ভি বলে কোনটাকে ইউ বলে। দেখো ভি মানে কি হয়ে যাচ্ছে, ভি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে। ভি মানে কি, এখানে আমি লিখে দিচ্ছি, ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে অন্তিম বেগ। আর ইউ মানে কি, ইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ, যেটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটিও বলে থাকি। আর টি মানে কি, টি মানে আমরা সকলেই জানি, টি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে সময়, ঠিক আছে। জাস্ট এবার ডেটাগুলোকে পুট করব। ডেটাগুলো পুট করার আগে সবার প্রথমে আমরা লিখে নেব। তো ভি ইকুয়ালস টু কত আর ইউ ইকুয়ালস টু কত। দেখো ইউ কিন্তু বলেছে ইনিশিয়ালটা কত ছিল, ইনিশিয়াল কিন্তু ছিল 20 মিটার পার সেকেন্ড, আর বলেছে 5 সেকেন্ডে স্থির হয়ে যায়। স্থির হয়ে যাওয়া মানে কোনো বস্তুর বেগ কী হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এবার দেখো কী করতে হবে, এবার আমরা ফর্মুলাটা এখানে লিখি। তো ফর্মুলা কী পেয়েছিলাম, যে এম ইকুয়ালস টু কী পাচ্ছি, এম ইকুয়ালস টু কিন্তু পেয়ে যাচ্ছি ভি মাইনাস ইউ, আর নিচে কত পাচ্ছি, সময়ের জন্য পাচ্ছি টি। তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা নিয়ে আমরা পরেরটা করব। তো দেখো এখানে আমরা পরেরটা যদি দেখি, তো সবার প্রথমে এখানে আমরা ফর্মুলাটা আবার লিখব, যে ভি মাইনাস ইউ আর নিচে হয়ে যাচ্ছে টি। এবার ডেটাগুলোকে পুট করি। তো 0 থেকে কী করতে হবে, 0 থেকে আমাদের 20 বিয়োগ করতে হবে, আর ওটাকে কিন্তু 5 দিয়ে ভাগ করতে হবে। তো যদি আমরা দেখি, তো 0 থেকে 20 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা কিন্তু এখানে পেয়ে যাবো -20, আর এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে কিন্তু হয়ে যাবে তোমার -4 মিটার পার সেকেন্ড। আর মনে রাখবে ত্বরণ কিন্তু সবসময় নেগেটিভে বেরোয়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ত্বরণের উল্টো কিন্তু মন্দন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে একটি 100 ওয়াটের বাল্ব 5 ঘন্টা জ্বলে, এটি কত শক্তি সঞ্চয় করবে বা কত শক্তি ব্যবহার করবে। দেখো এর যে একটা ফর্মুলা আছে, তো এই ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমরা কি করতে পারি, দেখো এখানে কিন্তু কিলোওয়াট আওয়ার চেয়েছে। তো কিলোওয়াট আওয়ার মানে কি, কিলোওয়াট আওয়ার মানে কিন্তু হয়ে যাচ্ছে যে শক্তি ব্যবহারের যে একক, সেটাকে কিন্তু কিলোওয়াট আওয়ার বলে থাকে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য জাস্ট আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলা কিন্তু কি ডাব্লু আর এইচ, ঠিক আছে। ডাব্লু আর এইচ কিন্তু আমাদের এখানে ফর্মুলা হয়ে যাচ্ছে। তো কিলোওয়াট করতে গেলে কি করতে হবে, সবার প্রথমে যে এই যে 100 ওয়াট আছে, সেই 100 ওয়াটের সাথে কি করতে হবে না, 100 ওয়াট কিলোওয়াট আওয়ার, আর এখানে কিন্তু আমাদেরকে নিচে 100 দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার নিচে কিন্তু 1000 দিয়ে দিতে হবে। তো এখানে কত পাচ্ছি, এখানে কিন্তু পাচ্ছি, এখানে ওয়াট আর আওয়ার কিন্তু গুণ করতে হবে। তো ওয়াট কত ছিল, ওয়াট কিন্তু ছিল এখানে 100, আর আওয়ার কত ছিল, আওয়ার কিন্তু ছিল 5 ঘন্টা সরি। আর নিচে কত রাখতে হবে, নিচে কিন্তু 1000 রাখতে হবে। তো এই 0 দিয়ে এই 0 কেটে দাও। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার আমরা কত পাচ্ছি, তো আলটিমেটলি কিন্তু আমরা অ্যান্সার এইখানে লিখছি। তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছি 0.5 কিলোওয়াট আওয়ার। আর এই কিলোওয়াট আওয়ারকে কিন্তু আমরা আমাদের বাড়িতে কি ইউনিট হিসেবে ধরি, আমরাকে কিন্তু এটাকে ইউনিট বলে থাকি, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ 0.5 কিলোওয়াট আওয়ার।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 দাগের কোশ্চেন, যে একটি 10 কেজির বস্তু 2 মিটার উচ্চতায় ওঠানো হয়, এখানে সম্ভাব্য শক্তি খরচ কত? তো এই ধরনের অঙ্ক তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করিয়েছি। তো এটা কিন্তু স্থিতিশক্তির অঙ্ক, এমজিএইচ যেটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা পিইও বলে থাকি। জাস্ট ভ্যালুগুলোকে পুট করো। তো এম এখানে কত বলেছে? এম এখানে কিন্তু বলেছে 10 কেজি। উচ্চতা কত বলেছে? উচ্চতা কিন্তু বলেছে 2, আর গ্র্যাভিটেশনের মান কিন্তু এখানে 10 ধরতে বলেছে। তো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? 200 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেন এখানে জুল লিখলাম? তার কারণ শক্তির যে ইউনিট হয়ে থাকে, শক্তির যে একক হয়ে থাকে, সেটা কিন্তু জুল এককে প্রকাশ করা হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের আমাদের, তো এখানে অ্যান্সারটাকে প্রথমে টিক করি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 200 জুল। এখানে তোমরা দেখতেও পাচ্ছ যে সঠিক অ্যান্সার কিন্তু 200 জুলই দেওয়া আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো অঙ্কটা, যে একটি 5 ওহম প্রতিরোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে কত শক্তি সঞ্চয় হবে? ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে যে শক্তি ক্ষয় যেটা হচ্ছে, সেই শক্তি ক্ষয় বের করার জন্য কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। এখানে শক্তি ক্ষয়কে আমরা এনার্জি বলতে পারি। ঠিক আছে। তো এনার্জি ইকুয়ালস টু কী হয়ে থাকবে? এখানে এনার্জি ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকবে যে তোমার যেটা রোধ থাকবে, সেই রোধের সাথে কিন্তু তোমার যে বিদ্যুৎটা যাচ্ছে, মানে যে এখানে আমি রোধ ইন্টু বিদ্যুৎ লিখে দিচ্ছি, মানে এখানে তোমার বলতে পারো যে রোধ ইন্টু যে কারেন্ট আমরা যেটা প্রবাহিত হচ্ছে, সেটাকে জাস্ট কী করতে হবে? সেটাকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। তো 5-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 10। আর এখানে দেখো শক্তি যে কথাটা আছে, এই শক্তির পরিবর্তে এটা যদি ক্ষমতা হতো, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইউনিট কিন্তু ওয়াটে আছে, আর ওয়াট মানে কিন্তু ক্ষমতা, তাহলে কিন্তু সোজা হতো। তো এখানে আমরা ক্ষমতা করে দিই এটাকে, তো এটাকে পাওয়ার করে দিই। তো পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে? পাওয়ার ইকুয়ালস টু কিন্তু রোধ ইন্টু বিদ্যুৎ প্রবাহ হয়ে থাকে। তো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো? তাহলে কিন্তু পেয়ে যাবো 10 ওয়াট। ঠিক আছে। তো 10 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের তোমার হচ্ছে, এখানে 1 সেকেন্ড, এখানে 2 অ্যাম্পিয়ার বলেছে, আর একটি 5 প্রতিরোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহিত হলে, এখানটাতে মনে হচ্ছে ডেটাটা একটু মিস আছে, এখানে একটু ডেটাটা মিস আছে। ঠিক আছে। এটা তোমার হচ্ছে বিদ্যুৎ, যদি এটা 5-10, এটা মনে করো তোমার হচ্ছে এটা 2 সেকেন্ড ধরে একটা ডেটা এখানে মিস আছে। ঠিক আছে। ওই জন্যই কিন্তু অ্যান্সারটা 10 আসছে আমাদের, আর উত্তরটা 20 আছে। যে একটি 5 অ্যাম্পিয়ার প্রতিরোধের মধ্যে দিয়ে 5 রোধ প্রতিরোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে এর শক্তি খরচ কত, সেটা 2 সেকেন্ড আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে। 2 সেকেন্ড ধরে কতটুকু হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। যদি আমাদের অ্যান্সার কত বেরিয়েছিল? আমাদের অ্যান্সার বেরিয়েছিল মনে করো 10 ওয়াট, আর এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 20 ওয়াট। তাহলেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, তাহলে অ্যান্সারটা মিলবে। আদারওয়াইজ আমি যে প্রসেসটা বললাম, তোমরা যদি সেই প্রসেসে অঙ্কটা করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 10 ইউনিট, যেহেতু 10 ওয়াট, যেহেতু আমরা ওই প্রসেসে অঙ্কটা করলাম, তাই 10 ওয়াটকে আমরা অ্যান্সার হিসেবে ধরবো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের কেমিস্ট্রি কোশ্চেন, যে কোন গ্যাসটি জ্বলনে সহায়ক? ঠিক আছে। জ্বলনে সহায়ক মানে কি? যেটা কিন্তু জ্বলতে সাহায্য করে। তো জ্বলতে সাহায্য করে মানে সেটা কম্বাস্টেবল গ্যাস। তো সেটা কোনটা? সেটা কিন্তু হয়ে যাবে আমাদের যে অক্সিজেন গ্যাস আছে, এটা কিন্তু জ্বলতে সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12তম কোশ্চেনটা, যে কোন যৌগটি হাইড্রোকার্বন নয়? এর মধ্যে থেকে কোনটা তোমার হচ্ছে হাইড্রোকার্বন নয়? তো কোনটা হাইড্রোকার্বন নয়? দেখো মিথেন কিন্তু একটা হাইড্রোকার্বন, ইথেনও কিন্তু একটা হাইড্রোকার্বন, বেনজিনও কিন্তু একটা হাইড্রোকার্বন। এর মধ্যে থেকে যেটা অ্যামোনিয়া আছে, এটা কিন্তু কোনো রকম হাইড্রোকার্বন নয়, এটা কিন্তু একটা অজৈব যৌগ। ঠিক আছে। এটা কি? এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা অজৈব যৌগ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে নিচের কোনটি ক্ষারীয় ধাতু? দেখো ক্ষারীয় ধাতু মানে কি? ক্ষারীয় ধাতু মানে কিন্তু হয়ে যাচ্ছে অ্যালকালি মেটাল। এবার তোমাদেরকে বলে রাখি ইনফরমেশনের জন্য, যে অ্যালকালি মেটাল আমাদের পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে থাকে? আমাদের যে পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 1 থাকে, সেখানে কিন্তু এই অ্যালকালি মেটাল বা ক্ষারীয় ধাতুগুলো থাকে। তো আমরা যদি এখানে দেখতে পাই, তো ম্যাগনেসিয়াম কত নাম্বার গ্রুপে থাকে? ম্যাগনেসিয়াম কিন্তু 2 নাম্বার গ্রুপে থাকে, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে। তামা, অ্যালুমিনিয়াম এগুলো তো ধাতু, তো এটা কিন্তু তোমার হচ্ছে এগুলোকে কিন্তু তোমার হচ্ছে নোবেল মেটাল বলা হয়, তাই এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে একমাত্র সোডিয়াম কিন্তু সোডিয়ামের যে আমাদের পর্যায় সারণী কিন্তু গ্রুপ 1-এই থাকে, আর সোডিয়ামই কিন্তু হয়ে যাচ্ছে একটা ক্ষারীয় ধাতু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 14 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি পিএইচ স্কেলে নিরপেক্ষ পদার্থ? দেখো পিএইচ স্কেলে নিরপেক্ষ পদার্থ মানে কি? অর্থাৎ যেটার কিন্তু তোমার যে পিএইচের মান, সেটা কিন্তু পুরোপুরি 7 হয়ে যাচ্ছে। তো পিএইচ
তোমার হচ্ছে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশুদ্ধ জল, ঠিক আছে। তো যে বিশুদ্ধ জল থাকে সেই জলের মধ্যে কিন্তু যে পিএইচ থাকে এটা কিন্তু একটা প্রশমিত তোমার বলতে পারো আমরা দ্রাবক। তো জল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো রাদারফোর্ডের যে পরমাণুর যে মডেলটা ছিল, যেখানে কিন্তু রাদারফোর্ডের যে সোনার যে চাকতিটা নিয়ে গবেষণা করেছিল, তো সেই মডেলে রাদারফোর্ড কী আবিষ্কার করেছিল? ইলেকট্রনের কক্ষপথ, নিউক্লিয়াসের অস্তিত্ব, প্রোটনের চার্জ নাকি নিউটনের ভর। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে দেবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। অবশ্যই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দেবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের বায়োলজি থেকে কোশ্চেন যে মানবদেহের কোন অঙ্গে পিত্ত উৎপন্ন হয়ে থাকে? দেখো পিত্ত মানে কি? পিত্ত মানে কিন্তু হয়ে যাচ্ছে বাইল জুস, যেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এই বাইল জুস কোথায় উৎপন্ন হয়ে থাকে? তো এটা কোথায় উৎপন্ন হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যে যকৃতে কিন্তু উৎপন্ন হয়, তারপরে যে বাইল ডাক্ট থাকে বা পিত্ত তোমার হচ্ছে নালী থাকে, সেখান থেকে কিন্তু এটা পিত্তথলি বা গল ব্লাডারে আসে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 17তম কোশ্চেন যে কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? তো বলো, এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে আগেও করিয়েছি, এটা তোমাদের জন্য এগেইন আমি HW দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা যে HWগুলো দেওয়া হচ্ছে সেগুলোর অ্যান্সার কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এটা যে কিন্তু তোমাদের কমেন্ট কমেন্ট চেক করে দেখবো যে কার কার সঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 18তম কোশ্চেন যে কোনটি উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ? তো তোমাদের কিন্তু একটা ট্রিক্স বলেছিলাম যে জাইলেম মানে কি, দেখো বলেছিলাম কিন্তু জাইলেম মানে হয়ে যাচ্ছে জল, আর ফ্লোয়েম মানে কি হয়ে যাচ্ছে? ফ্লোয়েম মানে কিন্তু হয়ে যাচ্ছে ফুড। তো জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ কিন্তু আমাদের উদ্ভিদের শরীরের মধ্যে কিন্তু জল এবং খনিজ লবণকে পরিবহন করা, এটা কিন্তু জাইলেমের কাজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 19তম কোশ্চেন যে মানুষের কোন ক্রোমোজোমে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে? দেখো মানুষের ক্ষেত্রে কি হয়ে থাকে? মানব পুরুষের ক্ষেত্রে কি হয়? মানব পুরুষের ক্ষেত্রে কিন্তু XY ক্রোমোজোম থাকে, ঠিক আছে, মানে XY কিন্তু সেক্স ক্রোমোজোম থাকে, আর যে নারীর ক্ষেত্রে কিন্তু XX থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে তোমার হচ্ছে X আর Y, এটা কিন্তু মানবের যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের বৈশিষ্ট্য হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে X এবং Y। এবার মানবদেহে মোট কতগুলো ক্রোমোজোম থাকে? মানবদেহে মোট কত জোড়া ক্রোমোজোম থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, সেটা তোমাদের জন্য এগেইন আর একটা কিন্তু MCQ থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 20তম কোশ্চেন কী বলেছে যে কোনটি ভিটামিন B1 এর অভাবে হয়ে থাকে? দেখো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে যে ভিটামিন যে B1, সেই ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? দেখো ভিটামিন B1 এর যে রাসায়নিক নাম হয়ে থাকে সেই রাসায়নিক নামটা কি? সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে থাইমিন, বা যেটাকে আমরা কিন্তু থিয়ামিনও বলে থাকি, ঠিক আছে। তো এটা কি? এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম। এইবার এই যে ভিটামিন B1 এর অভাবে আমাদের শরীরে কোন রোগ হয়ে থাকে? তো মনে রাখবে এটা কিন্তু বেরি রোগ হয়ে থাকে, ঠিক আছে, বেরি রোগ কিন্তু হয়ে থাকে ভিটামিন B1 এর অভাবে। এবার দেখো স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এটা কিন্তু ভিটামিন C এর অভাবে হয়ে থাকে। রিকেটস কার অভাবে হয়ে থাকে? এটা কিন্তু ভিটামিন D এর অভাবে হয়ে থাকে। আর প্লেগরা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এটা তোমরা আমাকে এগেইন কিন্তু এটা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? দেখো এবার মিক্সড কিছু কোশ্চেন আছে। দেখো মিক্সড কোশ্চেন কী বলছে যে কোন গ্রহে বায়ুমণ্ডলে সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? তো মনে রাখবে আমাদের যে সৌরজগৎ আছে সেই সৌরজগতের মধ্যে সবথেকে বেশি CO2 যে গ্রহতে আছে সেটা কোনটা? সেটা কিন্তু হয়ে যাচ্ছে শুক্র গ্রহ। ওই কারণের জন্যই কিন্তু শুক্র গ্রহ সবথেকে গরম। যদিও কিন্তু সূর্যের সবথেকে কাছাকাছি নক্ষত্র হয়ে যাচ্ছে বুধ, তা সত্ত্বেও কিন্তু শুক্র গ্রহ সবথেকে গরম, তার কারণ এখানে কিন্তু CO2 সবথেকে বেশি পরিমাণে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 22তম কোশ্চেন যে একটি রাসায়নিক বিক্রিয়ায় শক্তি শোষিত হলে তাকে কি বলে? যদি ওটাতে শক্তি শোষিত হয়ে থাকে, ঠিক আছে, শক্তি শোষিত হলে তাকে কি বলে? মনে করো যে শক্তিটা রিলিজ হবে, সেই শক্তিটা যখন রিলিজ হয়ে যায় তখন সেটাকে কি বলে? শক্তিটা যখন তোমার হচ্ছে রিলিজ নয়, শক্তিটা যখন রিলিজ হয় তখন সেটাকেও কি বলে? আর যখন সেটা তোমার হচ্ছে টেকেন হয় তখন সেটাকেও কি বলে? দেখো যদি শক্তি শোষিত হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলে হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। এটাকে ইংলিশে কি বলে? এটাকে কিন্তু ইংলিশে তোমার হচ্ছে বলে এন্ডোথার্মিক রিয়াকশান, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে কিন্তু বলে এন্ডোথার্মিক রিয়াকশান, ঠিক আছে। আর যেটাতে কিন্তু তোমার তাপ রিলিজ হয় সেটাকে কি বলে? সেটাকে কিন্তু বলে তাপক্ষয়ী প্রক্রিয়া, বা এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে এক্সোথার্মিক রিয়াকশান। যেরকম কিন্তু এই এক্সোথার্মিকের এক্সাম্পল কি? এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে যে চুনের ভেতরে যে তোমার যে জল দিলে চুন টকবক করে ফুটে যে তাপটা উৎপন্ন করে, এটা কিন্তু এই তাপক্ষয়ী প্রক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশানের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 23তম কোশ্চেন যে মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? তো এগেইন কিন্তু খুব সোজা একটা কোশ্চেন। তো এই রকমের কোশ্চেন তো তোমাদেরকে আগেও করিয়েছি, ঠিক এই কোশ্চেনটাই করিয়েছি, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে।
জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 24তম কোশ্চেন, যে একটি বস্তুর ভর 5 কেজি এবং এটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে গতিশক্তি কত? তো গতিশক্তি বের করার ফর্মুলা কি হয়ে থাকে? গতিশক্তি বের করার ফর্মুলা কিন্তু হয়ে থাকে যে হাফ ইন্টু mv স্কোয়ার, যেখানে m মানে কিন্তু হয়ে যাচ্ছে বস্তুর ভর আর v মানে কি? v মানে কিন্তু হয়ে যাচ্ছে গতিবেগ। তো এখানে ফর্মুলাটা পুট করো। তো এখানে তোমার হচ্ছে বস্তুর যেটা বলেছে ভর বলেছে কত 5 আর বেগ বলেছে 10, তো 10 স্কোয়ার করলে কত পাবো আমরা? 10 স্কোয়ার করলে কিন্তু আমরা এখানে দেখো 10 স্কোয়ার করলে আমরা কত পেয়ে যাব? আমরা কিন্তু পেয়ে যাব 100। তো যদি আমরা পরের লাইনে যাই তাহলে আমরা কত পাচ্ছি? এখানে 5 ইন্টু এখানে 100 পাচ্ছি। তো এটা দিয়ে এটাকে কাটাকুটি করো, 50 হচ্ছে, তো 5 5 25 অর্থাৎ 250 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো অপশান কত নম্বর অপশানে আছে? তো অপশান বিতে আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 25তম কোশ্চেন, যে কোনটি পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস? তো এগেইন কিন্তু এটা তোমাদের জন্য HW থাকছে। পুনর্নবীকরণ মানে কি? পুনর্নবীকরণ মানে কিন্তু হয়ে যাচ্ছে যেটা আমরা রিনিউ করতে পারি, অর্থাৎ যেটা রিনিউয়েবল এনার্জি। তো এর মধ্যে থেকে নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে থেকে কোনটা রিনিউয়েবল এনার্জি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কত স্কোর হলো সেটা তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কার কত স্কোর হয়েছে আউট অফ 25-এ। আজকে কিন্তু সব ধরনের কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করেছি। ফিজিক্সের কোশ্চেন ছিল, ফিজিক্সের নিউমেরিক্যালসের ছিল, কেমিস্ট্রি ছিল, প্লাস বায়োলজি ছিল, আর মোটামুটি কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলেরই কোশ্চেন, এটা আমাকে আমরা বলতে পারি। দু একটা কোশ্চেন হয়তো রিপিট হয়েছে, তো সেইগুলো নেক্সট যে ক্লাসগুলো হবে, যে মক টেস্টগুলো হবে সেখান থেকে যাতে কোশ্চেন রিপিটেশন না হয় সেটা দেখার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। বাই।